তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী, একটা দেশ তো, তাই না? একটা দেশের প্রধানমন্ত্রী না, খালা শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। তোরা শেখ হাসিনাকে কেন সরাই দিলি? শেখ হাসিনা তো এমনি ভেঙে গেল, তাই না? শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইলো? গণভবন না, শেখ হাসিনা এখানে থাকতে ভাঙলাম, কোনো সমস্যা নেই। সংসদ ভবনটা কেন ভাঙতে হইলো? সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গেছিল গরিব একটা দেশের এই অর্থনীতির মাঝখানে এত সুন্দর একটা এদের সবার বিচার করেন। ডক্টর ইউনূস আজকের এই চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে? দেখেন আমার এটা উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে, তখন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সরাসরি ফোন করেছেন বাংলাদেশ সেনাপ্রধানকে। কেন? কারণ এই অন্তর্বর্তী সরকারের উপর দিল্লির কোনো ভরসা নেই। গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না, ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত করা এই সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা, রূপ নিয়েছে কূটনৈতিক টাগ অফ ওয়ারে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু কেন? আপনারা এদের মুখ থেকেই শুনতে পেলেন যে বাংলাদেশের ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু এটাই না, শেখ হাসিনাকে যথার্থভাবে সম্মান দিয়ে প্রধানমন্ত্রী করে দেশে ফেরানো হোক। কি বলছে? সংবিধান অনুযায়ী ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এখন তারাই বলতেছে, মানে তারা নিজেদের আঙ্গুল দেওয়া শুরু করছে। কে কোন উপদেষ্টা হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করতেছে এই 1.5 বছরের ভিতরেই। ইভেন নিরহ এই অসহায় হাদিকে কেন মারছে এটাও উনি বললেন। তার মূলত ফুল বক্তব্যটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দুইটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে, হাদিকে তারা মারছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। শুধু এটাই না, তারা কোটি কোটি টাকা পাচার করবে বিদেশে এবং নিজেদের লাইফ সেটেল করবে। তারা সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবে এবং তাদের পরবর্তী যেই জীবনযাপন সেটাতে যাতে কোনো প্রভাব, মানে আপনার দুর্ভিক্ষ যাতে নেমে না আসে, এটার জন্য তারা কারি টাকা প্রতিনিয়ত পাচার করে যাচ্ছে। আর সেকেন্ড অপশন নাম্বার 2, সেটি হচ্ছে বাংলাদেশের ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু এটাই না, এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংবিধান উনি কি বলছে? যে শেখ হাসিনা ভালো একজন প্রধানমন্ত্রী ছিল, তিনি ভোটের মাধ্যমে আসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। এটা কি প্রমাণ করে? যে শেখ হাসিনার উপরে যেই বা আওয়ামী লীগের উপরে যেই বদনাম বা যে ট্যাগ দেওয়া হচ্ছিল এতদিন ধরে, যে শেখ হাসিনা একতরফা নির্বাচন করে ক্ষমতায় এসেছে বা ক্ষমতা ধরে রেখেছে, এগুলো আজ সব ভুল প্রমাণিত হলো। তাদের নিজের মুখেরই কথা যে শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি বৈধভাবে দেশ পরিচালনা করেছে বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আর অন্তর্বর্তী সরকারের মানে ডক্টর ইউনূসের কথা কি বলছে? যে উনি তো কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। বাংলাদেশের সংবিধানে কোন জায়গায়, কোন পাতায়, কোন লিস্টে, কোন লাইনে এই অন্তর্বর্তী গভর্নমেন্ট রয়েছে যে নাকি উইদাউট নির্বাচন না করেই, জনগণের উইদাউট ম্যান্ডেট না নিয়ে তিনি এভাবে ক্ষমতা চালাবে বা ক্ষমতা ধরে রাখবে? এটা কি প্রমাণ করে? যে একটা বৈধ প্রধানমন্ত্রীকে জঙ্গিবাদী হামলা করে তারা দেশ থেকে বিতাড়িত করেছে এবং তারা নিজেরাই ক্ষমতা ধরে রেখেছে শুধুমাত্র কারি টাকা পাচার করার জন্য। আসিফ ভুঁইয়ার কথা কি বলছে? যে ওনার বাবা এবং উনি যত কোটি টাকা পাচার করতেছে বা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত এগুলা উপার্জন করে যাচ্ছে, সেটার তথ্য প্রমাণ সহ আপনারা পেলেন তো। গত আপনার 1 বছরের মাথায় উপদেষ্টা আসিফ ভুঁইয়ার বাবা বিল্লাল, উনি আপনার একটা ঠিকাদার লাইসেন্স করেছিল। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম সায়ের উনি এটা প্রকাশ করেছিল। ঠিক তখন উপদেষ্টা আসিফ ভুঁইয়া কি বলেছিল? যে ওনার বাবাকে আশেপাশের যে মানুষ ছিল তারা মানে তাদের কথার উপরে এসে তিনি এই লাইসেন্সটা বানায়, কিন্তু সেই লাইসেন্সটা উনি পরে বাতিলও করে দেয়। এটা কি মিন করে? যে উপদেষ্টা আসিফ ভুঁইয়া উনি বড় বড় কাজ দিবে বা ওনার বাবা বা ওনার ছেলে উপদেষ্টা হয়েছে, সরকারের এত বড় একটা জনগণের ম্যান্ডেট বাদে উনি এমপি হয়ে গেছে, কাজেই একটা বড় একটা ফিডব্যাক থাকবে আপনার ঠিকাদার কাজ নেওয়ার জন্য। আর সেই কাজের নামে হবে কি জানেন? দুর্নীতি, লুটপাট, নিজেদের টাকা পাচার করে দিবে বাইরে। এত কিছুর পরে আমি শুধু একটা কথাই ভাবছি, সেটি হচ্ছে নির্বাচন হবে তো, বা নির্বাচন হলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যেভাবে ম্যাটোক্লাস ডিজাইন ধারায় দেশ থেকে আপনার
বিতাড়িত করেছে বা আওয়ামী লীগকে উৎখাত করেছে, এগুলা ডক্টর ইউনূস আর কত তেল দিয়ে তারা ক্ষমতায় থাকবে বা ক্ষমতায় থাকতে পারবে? তো নাকি শেখ হাসিনাকে পুনরায় তারাই আবার প্রধানমন্ত্রী করে ক্ষমতায় বসাবে? বলেন তো কোনটা? অবৈধ সরকার কে, শেখ হাসিনা না ডক্টর ইউনূস? এখন তারাই বলতে শুরু করেছে। সাংবাদিক ইলিয়াস উনি কি বলছে যে ওনার কাছ থেকে পর্যন্ত 1 কোটি টাকা চাঁদা দাবি করে। তার মানে এবার বোঝেন সাধারণ ব্যবসায়ীদের কি অবস্থা, সাধারণ জনগণের কি অবস্থা, হ্যাঁ, যারা নাকি দিন আনে দিন খায়, দিন মজুর, তাদের কি অবস্থা? আজকে যারাই নাকি বিদেশ থেকে এই সরকার গঠন করে যখন নাকি তারা কোনো কাজ করতে যায়, আপনার নিউজ চ্যানেল প্রতিষ্ঠিত করতে যায়, আর সেটারই আপনার মিষ্টি খাওয়ার জন্য 1 কোটি টাকা দাবি করা হয়, তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা, ব্যবসায়ীদের কি অবস্থা? একটাবার চিন্তা করুন, এরা কত বড় ফ্যাসিস্ট। আসল ফ্যাসিস্ট কে তারা নিজেরাই কিন্তু জনসম্মুখের মাঝখানে প্রমাণ করে দিল। শেখ হাসিনা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। কাজেই শেখ হাসিনা যদি আপনার মানে বলে যে আমি আমার চেয়ারটিতে বসতে চাই, সেক্ষেত্রে কিন্তু তাদের এই কথাগুলা মানে যেই সরকার বর্তমান গঠিত হয়েছে তাদেরই তো কথায় আজকে তারাই সেটা প্রমাণ করলো। তার মানে শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, এটা শেখ হাসিনা নিজেও বলছে। ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনার যে পদত্যাগ পত্রটি সেটি কিন্তু জনগণকে দেখাইতে পারে নাই, আর শেখ হাসিনা কিন্তু নিজেও বলছে যে উনি পদত্যাগ করে নাই। দ্যাট মিনস বারবার এটি প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা উনি পদত্যাগ করেনি, ওনাকে জঙ্গি হামলার মাধ্যম দিয়ে একটা নির্ধারিত গোষ্ঠীর পেট বা পকেট ব্যাংক ব্যালেন্স ভরার জন্য এই সরকারকে উৎখাত করা হয়েছে। এটা কিন্তু তাদের এই কথায় এখন প্রমাণিত এবং সত্য বলে কিন্তু আমরা ধরে নিতে পারি। চারদিকের পরিবেশ, চারদিকের শোনা কথা, বাংলাদেশের বর্তমান যে অবস্থা বা অন্তর্বর্তী সরকারের যে মুভমেন্ট, এটাই কিন্তু মিন করছে যে তারা আর বেশি দিন থাকতে পারবে না, বা থাকার জন্য একের পর এক একটা মানুষকে তারা খুন করে যাচ্ছে। এটা তাদেরই নিজেদের মুখের কথা। দর্শক বন্ধুরা, এটা তো আমার কথা না, আপনারা তাদের মুখ থেকে শুনতে পেলেন। এখন নিজেদের ভিতরেই কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। 71-এর হাতিয়ার কেউ দাবায় রাখতে পারবে না। 1971 সালে এভাবে হয়নি। এই বাংলাদেশটা মা বোনদের ইজ্জতের বিনিময় পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে না কেনা হয়েছে, এমনি এমনি স্বাধীন হয়নি। কাজেই এই স্বাধীনতা কখনো বিফলে যেতে পারে না। যে বা যারাই নাকি নতুন স্বাধীনতা নিয়ে আসবে অচিরেই সেটা বিলীন হয়ে যাবে। যেভাবে অন্তর্বর্তীকালে সরকার এই 1.5 বছরের মাথায় এসে ভয়ঙ্কর ভাবে পতনের শুরুর দিকটা কিন্তু আমরা দেখতে পেলাম, এভাবেই চলমান থাকবে। বিজয় 71-এরই হবে, বিজয় বঙ্গবন্ধুর সৈনিকদেরই হবে, বিজয় শেখ হাসিনারই হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন যে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কে, ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের সাবেক, নাকি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বাংলাদেশ এখন কোন আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে? পিচাস ইউনূসের মেটিকুলার ডিজাইন দেশটা এখন শুধু এক টুকরা জমি নয়, এখন চীন, পাকিস্তান, সিআইএ এর রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউজএক্স এবং নিউজ 18 এর সাম্প্রতিক লিঙ্ক হওয়া খবরগুলো দেখুন। যখন ঢাকার রাজপথে ভুয়া হাদি ও ওসমান গনির নামে জালিয়াতি করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে, তখন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সরাসরি ফোন করেছেন বাংলাদেশ সেনাপ্রধানকে। কেন? কারণ এই অন্তর্বর্তী সরকারের উপর দিল্লির কোনো ভরসা নেই। তারা বুঝে গেছে ইউনূস প্রশাসন আসলে সন্ত্রাসীদের সেফ প্যাসেজ দিচ্ছে। আজ আমরা ফাঁস করব কিভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের চিকেন নেক এবং শিলিগুড়ি করিডোর দখলের ষড়যন্ত্রে চীন এবং পাকিস্তান। তৈরি থাকুন, আজকের তথ্য আপনাদের রক্ত গরম করে দিবে। আমরা একটু দেখে আসি যে আসলে নিউজএক্স এবং এই পত্রিকাগুলো কি বলছে, সেগুলো একটু দেখে আসি। নিউজ 18 কি বলছে সেগুলো একটু দেখে আসি দর্শক। নিউজএক্সে দেখেন, বাংলাদেশ ভায়োলেন্স, ইন্ডিয়া বাংলাদেশ আর্মি চিফ ইন ডিরেক্ট টক্স, ইন্ডিয়া মিশনস ইন ঢাকা সেফ, এই রিপোর্টগুলো দেখলেন। এবং নিউজ 18-এ যেটা আছে সেখানে বলা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ ভারতের চিকেন নেকের নোংরা নজর, ভারতের দুর্বল জায়গা টার্গেট করতে গিয়ে ভুলে বসলে নিজের দেশের দুটি অংশ ভেঙে দিলে জাস্ট কি হবে। দেখেন, বাংলাদেশের যে দুটা চিকেন নেক আছে সেই সেটা নিয়ে বলছে, এবং সেটা কিন্তু তারা ম্যাপ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে যে দুইটা চিকেন নেক আমাদের বাংলাদেশের দুইটা অংশ, সেটা কিন্তু তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এই যে দেখেন এক একটা জায়গা আমাদের, এবং চিকেন নেকের শিলিগুড়ি করিডোর সবকিছুই। এবং সাথে সাথে ভারত কিন্তু তার সীমান্তে যে জোরদার এবং সেনাবাহিনীর সংখ্যা সেটা কিন্তু বাড়িয়েছে।
এবং তার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য। এবং উল্টা দিকে যদি দেখেন, পাকিস্তান বাংলাদেশ কিন্তু ইউনূস কিন্তু পাকিস্তানের রেজিমদের সাথে ব্যাপক এই যে আলোচনা দহরম মহরম জিনিসটা কিন্তু ভারত ভালোভাবে নিচ্ছে না। সুতরাং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো ভারত কিন্তু খুব সিরিয়াসলি ভাবে নিয়েছে। নিউজএক্সের রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সরাসরি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। এটি কোনো সাধারণ সৌজন্যমূলক আলাপ নয়, এটি ছিল ডিরেক্ট ওয়ার্নিং। দিল্লির পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশের ভেতরে ভারতীয় কূটনীতি এবং নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ইউনূস সরকার, তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। কেন এই ফোন? কারণ ওসমান গনি তথাকথিত হাদি হত্যার অজুহাতে ভারতীয় হাইকমিশনে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাতে এই সরকারের মেটিকুলাস ডিজাইন ফাঁস হয়ে গেছে। ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, অথচ আপনার নাকের ডগায় ভারতীয় মিশনে আক্রান্ত হয়, আর আপনি সেনাপ্রধানকে ঢাল হিসেবে ব্যবহার করেন। দিল্লির এই সরাসরি যোগাযোগ প্রমাণ করে বাংলাদেশে কোনো কার্যকর সরকার নেই, আছে শুধু একদল বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করি দাবার গুটি। আসুন এবার ভূরাজনীতির আসল খেলাটা দেখি। নিউজ 18-এর রিপোর্ট অনুযায়ী চীন এবং পাকিস্তান এখন বাংলাদেশে তাদের প্রক্সি ব্যবহার করছে। তাদের টার্গেট ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেক দখল করে নেওয়ার জন্য তারা বাংলাদেশের মাটি ব্যবহার করছে। ইউনূস সরকার কি জানে তারা কিসের সাথে খেলছে? চীন ও পাকিস্তান চায় বাংলাদেশের ভিতরে এমন এক অস্থিতিশীলতা তৈরি করতে যাতে ভারতের নজর অন্যদিকে থাকে, আর এই সুযোগে তারা শিলিগুড়ি করিডোর আঘাত আনবে। তারা চাচ্ছে বাংলাদেশের ভিতর আরো দুটি চিকেন নেক করিডোর তৈরি করতে, যা ভারতকে কৌশলগতভাবে পঙ্গু করে দিবে। পিচাস ইউনূসের শাসনে দেশটা এখন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর নতুন আস্তানা হয়ে গেছে। এটি কি আপনার সেই রেভলিউশনারি সংস্কার? আমি আগেই বলেছিলাম, শরীফ ওসমান হাদি নামে কোনো ছাত্রের অস্তিত্ব নাই, সে হলো জালিয়াতি করা ওসমান গনি। নিউজ এক্স রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে তাণ্ডব চলছে তা পরিকল্পিত। একই সময় ময়মনসিংহের দীপুচন্দ্র দাস নামে হিন্দু যুবককে ধর্ম অবমাননায় ভুয়া অভিযোগে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে। যদিও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মাস্টারমাইন্ডরা এখনো ধরাছোঁয়ার বাইরে। কেন? কারণ এই লিঞ্চিং বা গণপিটানি হলো একটি অস্ত্র। হাদি হত্যার আবেগ আর সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই দুই পাটাতনের উপরে দাঁড়িয়ে ইউনূসগণ তাদের -2 মিশন সফল করতে চায়। তারা চায় এমন এক পরিবেশ যেখানে কোনো রাজনৈতিক দল কথা বলার সাহস পাবে না। এসবের পিছনে আসলে জাদুকরী কে? তিনি হলেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিয়েলভিচ, যে সেই ব্যক্তি যিনি 2007 সালের 11-11 সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করাকে যুক্তিসঙ্গত বলেছিলেন। আজ তাকে ইউনূসের এই পাশে দেখা যাচ্ছে। কেন? কারণ ড্যানিয়েলভিচ মনে করেন 1-11 ছিল একটা অসম্পূর্ণ কাজ। তিনি ইউনূসকে পরামর্শ দিয়েছেন সেনাবাহিনীর উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, অর্থাৎ গণতন্ত্রকে চিরতরে কবর দিয়ে একটি পুতুল সরকার বসিয়ে রাখা। ড্যানিয়েলভিচ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আতঙ্কিত। তিনি জানেন বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় আসা মানেই তাদের এই -2 ভেস্তে যাওয়া। তাই তারা হাদি হত্যার লাশ নিয়ে ব্যবসা করে তারেক রহমানের দিকে মানুষের দৃষ্টি সরাতে চায়। লজ্জা হয় যখন দেখি সুদান মিশনের ড্রোন হামলায় শহীদ হওয়া 6 জন বীর সেনানী মরদেহ দেশে ফিরে আসে এবং এমিরেটস এয়ারলাইন্সের সাধারণ বিমানে তাদের কফিনে জাতীয় পতাকা নেই, তাদের জন্য রাষ্ট্রীয় শোক নেই, অথচ একজন জালিয়াত করা ওসমান গনি হাদির জন্য ইউনূস সরকার পুরো দেশকে অস্থিতিশীল করে ফেলে। সেনাবাহিনী প্রধানকে আমি প্রশ্ন করি, আপনার কি আত্মসম্মানে লাগে না যখন আপনার বীর সেনাদের এভাবে অবজ্ঞা করা হয়? আপনারা ড্যানিয়েলভিচের ম্যানুয়াল ফলো করতে গিয়ে নিজেদের রক্ত কি ভুলে গিয়েছেন? এই মেরুদণ্ডহীন সামরিক নেতৃত্ব কি শেষ পর্যন্ত বাংলাদেশকে চীন পাকিস্তানের খেলা মাঠে পরিণত করবে? শহীদ সেনাদের কপালে জুটলো প্লাস্টিকের বস্তা আর জালিয়াতের লাশে জুটলো জাতীয় পতাকা। এটাই কি আপনার নতুন বাংলাদেশ? আজ শাহবাগে ওসমান গনিকে কেন্দ্র করে যে বিকল্প সরকার গঠনের ডাক দেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছিল, সিরিয়া এবং লিবিয়া মডেলে একজন কুখ্যাত সম্পাদকের নির্দেশে এই উগ্রবাদী এখন পাড়ায় পাড়ায় নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে করছে। এরা সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। এর মাঝে ভারত তাদের নোটাম জারি করেছে মঙ্গলবার বঙ্গোপসাগরে। তারা প্রস্তুত হচ্ছে যদি 26শে ডিসেম্বর আইএসআই এর মোহজার রেজিমেন্টের কোনো বড় হামলা চালায়, তবে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। ইউনূস প্রশাসন আসলে এই ধ্বংসলীশার লাইসেন্স দিচ্ছে। বন্ধুরা, সময় আর নেই। ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক আর ভূরাজনীতির এই মারপ্যাচে প্রমাণ করে দেশটি এখন খাদের কিনারায়। পিচাস ইউনূস তার ড্যানিয়েলভিচ মাস্টাররা চায় -2 মিশন সফল করতে। এজন্য তারা আমাদের ইতিহাস, আমাদের বীর সেনানী এবং গণতন্ত্রকে বলে দিচ্ছে।
বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি, এই ভুয়া হাদি বিপ্লবী সরকারের ফাঁদে পা দিবেন না। তাদের ক্রমণ প্রত্যাবর্তন ঠেকাতে -2 সফল করতে পুরো দেশকে ভারতের শত্রু বানিয়ে দিচ্ছে। মনে রাখবেন, সার্বভৌমত্ব গেলে কিছুই থাকবে না। দর্শক, আপনারা দেখলেন যে পুরো জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে ইউনূসের যে মেটিকুলাস প্ল্যান এবং ভারতের যে এখন অবস্থান, তার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা ভারত নিবে বলে আমরা মনে করছি এবং সেটা অবশ্য সম্ভব দেখা যাচ্ছে। সুতরাং ইউনূসের জন্য এটা একটা চরম নিদর্শন বা চরম জারি যে তাকে যে কোনো সময় উৎখাত হতে পারে এবং ইউনূসের জন্য এটা একটা আতঙ্কিত করা বাণী, বাংলাদেশের জন্য একটা আতঙ্কিত করা বাণী। সুতরাং দেখা যাক আমরা এরপরে কি হয়, এই ব্যবস্থাটা কোন দিকে যায়, বাংলাদেশ কোন দিকে যায়। প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত করাইয়ের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা। রূপ নিয়েছে কূটনৈতিক টাগ অফ ওয়ারে। উত্তেজনার পারদ এতটাই বাড়ছে যে দেশ দুটি কূটনৈতিক তৎপরতা সীমিত করার কথাও ভাবছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা 21 ডিসেম্বর সে ইঙ্গিত দিয়ে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। আর নিরাপত্তার অভাবে বাংলাদেশের চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে ভারত। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টায় ঘোলাটে হয়েছিল পরিস্থিতি। তবে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে আলাপ সেই পরিস্থিতিকে ঠান্ডা করেছিল। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আবারও উস্কে দেয় উত্তেজনা। পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একটি দল। এই সময় বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ঘটনার একদিন পর ভারত দাবি করেছে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের সময় কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, চরমপন্থীরা নিরাপত্তা অঞ্চলের মধ্যে ঢুকলো কিভাবে। পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে পাল্টা প্রশ্ন উঠছে, চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনারের বাসার সামনে গিয়ে হামলা চালিয়েছিল কিভাবে? প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক টাগ অফ ওয়ার নজিরবিহীন। প্রশ্ন উঠছে, এই অবস্থা কি বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো জটিল হতে পারে পরিস্থিতি? তেমন কিছু হলে কি অপেক্ষা করছে সামনের দিনে? দেশের ভিতরে সীমাহীন অস্থিরতা, সহিংসতার জেরে এমনিতেই জনজীবনে যখন নাবিশ্বাস, তখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ফল কি হতে পারে? গত 12 ডিসেম্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন, এমন খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পায়। এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে। সবশেষ খবর হলো 20 ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরী এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয়, ভারতের জনমানসেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 20 ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় 20 থেকে 25 জন যুবক 4-5টি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণন মার্গে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয়। কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রা হাই কমিশনের কাছাকাছি পৌঁছতে পেরেছিল, তা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আখ্যান তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার রাত 9টার দিকে হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে। তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয়। এ সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে বলেও বিবিসি বাংলার খবরে দাবি করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায়। শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও
ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের 20 তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায়। 21 ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিং এ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তৌহিদ হোসেন কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির পর তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া পরিস্থিতির টগ অফ ওয়ারে রূপ নিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 3টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এবং তৃতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। ভারতের এই বিবৃতিতে বিক্ষোভকারীদের হাই কমিশনের মূল ফটকে পৌঁছানোর বিষয়টি নেই। জয়সওয়াল দাবি করেন যে বিক্ষোভকারীরা ফেন্স বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি। দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন। তার বক্তব্য ছিল একদম ঝাঁঝালো। তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন। তিনি প্রশ্ন তুললেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের একদম গভীরে 20 থেকে 30 জন লোক কিভাবে পৌঁছালো? সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আটকে দেয়, বড়জোর স্মারকলিপি দিতে 1-2 জনকে আসতে দেয়। তৌহিদ হোসেনের ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিম্পলিফিকেশন করে ফেলেছে, যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না। তবে বাংলাদেশের 2-1টি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত, চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার কাছে প্রমাণ নেই, কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, সেখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনার পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দেয়। তিনি বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তৌহিদ হোসেন যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে, তাহলে চট্টগ্রাম, খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে? যদি দিল্লির 20 থেকে 25 জন যুবককে আটকানোই ভারতের দায়িত্ব হয়, তবে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা ও বিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে 19 ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুঁড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে। একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও, যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ভারত সেখানে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দর্শক, উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে আংশিক বা পূর্ণাঙ্গভাবে হিমশিম খাচ্ছে। দিল্লির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীপু দাসের উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ। তার ভাষায় এটি বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড। দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত, তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে। খবর হলো, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। সেনাপ্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো। ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্থিরতা সীমান্ত পাড়ি দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে দুই সেনাপ্রধান কথা বললেও ভারত তার চিকেন নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা 2 দফা সীমান্ত সফর করেছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে, যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই, কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার সূক্ষ্ম সুতোটিও এখনো ছিঁড়ে যায়নি। বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, অন্যদিকে ওসমান হাদির মৃত্যু। এই দুই ইস্যু দেশ দুটির কূটনীতিকে যেন রোলার কোস্টারের ময়দানে নামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, দুই দেশের উত্তেজনার পারদ কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াবে, নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্তনেশা?